বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমাদের খুব তাড়াতাড়ি শেষ করতে হবে পার্ট 2 এর সিলেবাস গুলো। ঠিক আছে? তো আমরা যে এখানে ছিলাম, আমি এখনো থার্ড চ্যাপ্টার একদম শেষ টপিকস আইএস পড়িয়েছি, গুডস মার্কেট এন্ড আইএস রিলেশনশিপ পড়িয়েছি, ফিনান্সিয়াল মার্কেট মানে মানি মার্কেট এন্ড এলএম রিলেশনে আছি। এরপরে আইএসএলএম দিয়ে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। আপনাদের চ্যাপ্টার 4 মিডিয়াম রান, এটা কিন্তু খালেদা ম্যাডাম শেষ করে দিয়েছে, আমার সাথে কথা হয়েছে। এবং চ্যাপ্টার 6 এর অ্যারো তোমার মডেল সহ আরো যে তথ্য এগুলো শেষ করেছে। চ্যাপ্টার 6 হচ্ছে ইকোনমিক গ্রোথ এন্ড স্টেবিলিটি। আমাকে বলা হয়েছে ক্রাউডিং আউটের পরের থেকে করতে। তার মানে মূলত আমাদের বাকি আছে চ্যাপ্টার একটা, সেটা হচ্ছে লং রান, চ্যাপ্টার 5। তো এটা শেষ করে আমি চ্যাপ্টার 5 এ চলে যাব এবং এরপরে চ্যাপ্টার 6 এর বাকি অংশটুকু পড়াবো। হ্যাঁ, আর গত ক্লাসে যে জিনিসগুলো আমরা দেখেছি, আইএস এর শিপমেন্ট গুলো দেখেছি যতটুকু বাকি ছিল, এবং এলএম এর যে ফ্যাক্টর গুলো আছে, এলএম এর ফ্যাক্টর গুলো আমরা দেখেছি। এলএম কাকে বলে, কি কি ফ্যাক্টর এলএম এর সাথে জড়িত, মানে এলএম দ্বারা কি বোঝায়, এল দ্বারা কি বোঝায়, এম দ্বারা কি বোঝায়, এগুলো সবই দেখেছি। এখন আজকে আমি আমার স্লাইডে চলে আসি। So this is chapter 3, lecture 5, short run. Our today's topic is LM curve. L means liquidity preference, M means money supply. What is L? What is L? L means, do you have any idea about L? In my last class, I would like to briefly discuss about what is liquidity preference. Liquidity preference means what? How much money a man would like to hold, a human would like to hold, মানে কতটুকু মানি একজন মানুষ তার হাতে ধরে রাখতে চায়, তাকেই বলা হয় লিকুইডিটি প্রেফারেন্স বা স্টক, যাই বলি না কেন। একটু খেয়াল করি। আর এম মিন্স মানি সাপ্লাই। মানি সাপ্লাই কন্ট্রোল বাই সেন্ট্রাল ব্যাংক ইন বাংলাদেশ। ইট উইল কন্ট্রোল বাই central bank, that is known as Bangladesh Bank. At a certain period of time, money supply remains constant. And what's about L? Liquidity preference. L means money demand. Money demand. There are three types of money demand. Number one, transaction demand for money, অর্থের লেনদেন চাহিদা। Precautionary demand for money, অর্থের সতর্কতা চাহিদা। আর স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানে অর্থের সতর্কতা চাহিদা। এগুলা কি, কাকে বলে, এগুলো নিয়ে আমি পরবর্তী স্লাইড গুলোতে দেখাবো। খুব তাড়াতাড়ি আগাতে হবে যেহেতু সময় নেই। তো আমরা এই ক্লাসের শেষে কি কি জানতে পারবো একটু খেয়াল করি। ফার্স্ট অফ অল, we have to determine LM equation. From that LM equation, we have to draw LM curve, and from that curve we have to determine the slope of LM curve. Number 2, LM math. তো আইএস এর ক্ষেত্রে আমরা কিন্তু দুইটা ম্যাথ করেছি, এলএম এর ক্ষেত্রে ঠিক সেম ম্যাথটা করব। এলএম ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আমরা মানি ডিমান্ড দেয়া থাকতে পারে, স্পেকুলেটিভ ডিমান্ড থাকতে পারে, ট্রানজাকশন থাকতে পারে, প্রিকশনের ডিমান্ড থাকতে পারে। যদি তিনটা আলাদা থাকে, এই তিনটা যোগ করে মানি ডিমান্ডটা বের করতে হবে। এবং মানি সাপ্লাই দেয়া থাকবে, বাজার ভারসাম্য থেকে এমডি সমান এমএস দিয়ে সেখানে একটা এলএম ইকুয়েশন বের করব। সেই এলএম ইকুয়েশনে ডান সাইডে সুদের হার থাকে, বাম সাইডে জাতীয় আয় বা ওয়াই থাকে। বিভিন্ন সুদের হারে বিভিন্ন জাতীয় আয় এর মাধ্যমে আমরা একটা টেবিল নির্ণয় করব। টেবিল নির্ণয় করে দেন আমরা কোথায় চলে যাব, দেন আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এলএম কার্ভটা বসাবো, ড্র করব, এবং সেই ইকুয়েশন থেকে আমি আবার এলএম এর স্লোপটা নির্ণয় করব। পরে চলে আসেন ডিরাইভেশন অফ এলএম কার্ভ। ঠিক আইএস যেখানে চারটা চিত্র দিয়ে আইএস কার্ভ অঙ্কন করেছি, ঠিক একই ভাবে চারটা চিত্র দিয়ে আমি এলএম কার্ভ অঙ্কন করব।
এবং আমি অর্থবাজারের ভারসাম্য কিভাবে নির্ধারিত হয় সেটা পূর্ণাঙ্গ রূপে দেখাবো। শেপ অফ দি এলএম কার্ভ। এলএম কার্ভ যে শেপটা হচ্ছে, সেই শেপটা কেমন এলএম কার্ভের। এলএম কার্ভ কখনো ভূমি অক্ষের সমান্তরাল হতে পারে, জেনারেলি লম্ব অক্ষের সমান্তরাল হতে পারে, ঠিক আছে, আবার বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। হ্যাঁ, এখন এই যে শেপগুলা, এই শেপগুলাকে বলা হয় ডিফারেন্ট রিজিও। যখন ভূমি অক্ষের সমান্তরাল হবে তখন টেনশিয়ান রিজিও, ডান দিকে ঊর্ধ্বগামী হবে ইন্টারমিডিয়েট বা হিগস রিজিয়ন বলা, আর যখন লম্ব অক্ষের সমান্তরাল ক্লাসিক্যাল রিজিয়ন। জাস্ট একটু বললাম, এই জিনিসগুলো সম্পর্কে টোটালি আমরা ধারণা পাবো। এখন আমাদের মেইন লেকচারে আমরা চলে যাচ্ছি। তো ডিরাইভেশন অফ এলএম ইকুয়েশন, কিভাবে আমরা এলএম সমীকরণ নির্ণয় করব খেয়াল করি। যেহেতু আইএস পড়ানো হয়ে গেছে, আইএস এর কিন্তু আমি কোশ্চেন দিইনি। এর পরবর্তী আমি আইএস এলএম একটা পার্ট আছে, এটা শেষ করে তিনটার উপরে একটা ক্লাস টোটালি নিব, যে আপনাদের কোশ্চেন এবং অ্যান্সার। হ্যাঁ, যে স্যার কোনটা কোথা থেকে আসবে, কিভাবে করব, কিভাবে কোথাও উত্তর কি পাবো না পাবো, এই যে এভরিথিং নিয়ে ডিসকাস করা হবে। জাস্ট এটা ফলো করে ফেলেন আপনারা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে স্লাইডগুলো করা হচ্ছে, স্লাইডগুলো খুবই কষ্ট করে করা হচ্ছে। এমন না যে কোনো জায়গা থেকে ছবি তুললাম, ছবি তুলে তুলে দিলাম, অথবা নেট থেকে ডাউনলোড করে কাট পেস্ট করলাম। ঠিক আছে, প্রত্যেকটা চিত্র নিজে রাখা। তো আপনারা কিন্তু গুরুত্ব সহকারে কিন্তু ক্লাসগুলো করা উচিত, বাট আমি দেখছি আপনাদের গুরুত্ব দিন দিন কমে আসছে। আজকে মাত্র 12 জন, আমি সহ 12 জন, মানে 11 জন। এরকম হলে তো অ্যাকচুয়ালি বেসিক্যালি ক্লাস নিয়ে তো লাভ নাই, তাই না? খুব কঠিন টপিক অত্যন্ত সোজা করে বুঝাচ্ছি, তারপরেও যদি আপনারা এরকম উপস্থিতির হার যদি এত কম হয়, তাহলে আর কি বলবো। যাই হোক, আমি আমার লেকচার চলে আসি। There exhibit a positive relationship between interest rate and national income. এই যে ইন্টারেস্ট রেট, সুদের হার এবং জাতীয় আয়ের মধ্যে ধনাত্মক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক কিভাবে নির্ধারিত হয়? In LM curve, each and every point shows the equalizing or equating between money demand and money supply. সোজা কথা, এলএম কার্ভের প্রতিটা বিন্দুতে কি শো করে? অর্থের চাহিদা এবং অর্থের যোগানের সমতা শো করে, এবং অর্থের চাহিদা এবং অর্থের যোগানের সমতার মাধ্যমে সুদের হার এবং জাতীয় আয় নির্ধারিত হয়। এই যে সুদের হার এবং জাতীয় আয় নির্ধারিত হয়, এটাকে বলা হয় কি? এলএম ইকুয়েশন বা অর্থবাজারের ভারসাম্য। একই কথা। সো ডিরাইভেশন অফ এলএম ইকুয়েশন আমি নিচে দিয়ে দিলাম, কিভাবে কাজটা করবে দেখেন। মানি মার্কেট ইকুইলিব্রিয়াম, আর জাস্ট টাইমে জয়েন করেন। 12টা তো 12টা, আমার তো 1 মিনিটও লেট হচ্ছে না, আপনাদের কেন লেট হচ্ছে? আর ইকোনমিক্স ক্লাসে মাঝখানে ইন্টারাপ্ট করলে কোনো লাভ নেই, হা করে তাকিয়ে থাকতে হবে। যেগুলো একবার ট্রেন ছুটে গেলে কিন্তু ওখানে আর যাওয়া যায় না, ঠিক আছে? ট্রেন পাওয়া যায় না, সো পরে স্টেশন যে ধরতে গেলেও সেটা আমি বুঝবো না, পারবো না। তো ইন মানি মার্কেট ইকুইলিব্রিয়াম কন্ডিশন ইজ, এরপরের থেকে আমি জাস্ট 12টা থেকে 12টা 3-4 এর ভিতরে আমি কি করব, এরপর আমি এনেবল ডিসেবল যে ওয়েটিং রুম সেটা উঠাই দেব, যে পারমিশন পারমিশন দিব না। তো মানি মার্কেট ইকুইলিব্রিয়াম কন্ডিশন ইজ, একটু খেয়াল করি, money demand is equals supply. So money demand is equals supply. Here MD is equals money demand, MD is MS is equals money supply. So অর্থবাজারের ভারসাম্য প্রধান শর্ত হচ্ছে অর্থের চাহিদা এবং অর্থের যোগান সমান হবে। অর্থের চাহিদা কত প্রকার দেখেন? অর্থের চাহিদা হচ্ছে 3 প্রকার। কি কি? একটা হচ্ছে ট্রানজাকশন ডিমান্ড ফর, মানে অর্থের লেনদেন চাহিদা। এখানে এই যে টি, এই যে টি, এর জন্য এমটিডি দিয়েছি, অনেক বইতে এমটিও দেয়, দিতে পারেন, সমস্যা। তো প্রিকশনের ডিমান্ড ফর মানে অর্থের সতর্কতার চাহিদা, এমপিডি। এমপিডি হচ্ছে প্রিকশনের ডিমান্ড ফর মানে অর্থের কি? সতর্কতার চাহিদা। আর স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানে অর্থের ফটকা চাহিদা। প্রথম দুইটার চাহিদা নির্ভর করে আয়ের উপরে। কেন দেখেন, একটু খেয়াল করে, ট্রানজাকশন ডিমান্ড ফর মানে অর্থের লেনদেন চাহিদা আয়ের উপরে নির্ভর করে। কেন? আয় বাড়লে অর্থের লেনদেন চাহিদা বাড়বে, আয় কমলে অর্থের লেনদেন চাহিদা কমে আসবে, এটা স্বাভাবিক। আমার আয় আসলে আমি টাকা বেশি হাতে যদি থাকে, এই টাকাতে বেশি আমি ক্রয় করতে পারবো।
সতর্কতার চাহিদা, সতর্কতার চাহিদাটা আয়ের উপর নির্ভরশীল। আয় যদি বেশি থাকে সতর্কতার চাহিদা জন্য টাকা আমি বেশি রাখতে পারবো, আয় যদি কম থাকে সতর্কতার চাহিদার জন্য আমি টাকা কম রাখতে পারবো। ঠিক একইভাবে স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানে হচ্ছে অর্থের ফটকা চাহিদা। অর্থের ফটকা চাহিদা মূলত নির্ভর করে সুদের হারের উপর। আপনি বলতে পারেন যে স্যার অর্থের ফটকা চাহিদাটা কি? বিভিন্ন ব্যবসায়িক উদ্দেশ্যে, যেমন শেয়ার বাজার, হ্যাঁ, বিভিন্ন সেকেন্ডারি মার্কেট, বিভিন্ন জায়গায় যখন অর্থ ইনভেস্ট করে সেটাকে ফটকা চাহিদা বলে। যদি সেন্ট্রাল ব্যাংক সুদের হার বাড়িয়ে দেয়, সুদের হার বাড়ায় দিলে আমি কি করব? আমি ওই ফটকা জায়গাগুলোতে সেক্টরে ইনভেস্ট করব, টাকাটা নিয়ে আমি ব্যাংকে রেখে দিব, আর ব্যাংকে রাখার সাথে সাথে আমার অর্থের ফটকা চাহিদাটা কমে আসবে। আর যখনই সুদের হার কমে আসে, কম সুদের হার পাচ্ছি, আমি ব্যাংক থেকে টাকা তুলে আসবো, আমি বিভিন্ন জায়গায় এরকম ফটকা হার বাড়ে শেয়ার বাজার, স্টক এক্সচেঞ্জ, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করব। তো স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানে সুদের হারের সাথে সম্পর্কিত এবং অর্থের ফটকা চাহিদার সাথে অর্থের ফটকা চাহিদা সুদের হারের সাথে সম্পর্কিত। সুদের হার বাড়লে ফটকা চাহিদা কমে, সুদের হার কমলে ফটকা চাহিদা বাড়ে। তাহলে সেক্ষেত্রে কেমন সম্পর্ক? সেক্ষেত্রে এখানে বিপরীত সম্পর্ক। আর ট্রানজেকশন ডিমান্ড ফর মানে অর্থের লেনদেন চাহিদা এবং অর্থের সতর্কতার চাহিদা উভয়ে আয়ের উপর নির্ভর করে। আয় বাড়লে সতর্কতার চাহিদা বাড়ে, আয় কমলে সতর্কতা চাহিদা কমে। একটু দেখেন এই যে পরবর্তী স্লাইডে দেখুন, ট্রানজেকশন এন্ড প্রিকশনের ডিমান্ড ফর মানি এমটিপি ইজ কেপি কেওয়াই, আর স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি এনএসপি ইজ ইকুয়ালস মাইনাস এইচআই। এই যে আই কেন দিয়েছি? সুদের হারের সাথে সম্পর্কিত। ওয়াই কেন দিয়েছি? ট্রানজেকশন এন্ড প্রিকশনের বোথ, এই দুইটাই কার সাথে জড়িত? কার সাথে জড়িত? জড়িত হচ্ছে আয়ের সাথে। আর এখানে কেটা কি? কে হচ্ছে ইনকাম সেনসিটিভিটি অফ ডিমান্ড, আর ওয়াইটা কি? ন্যাশনাল ইনকাম বা ইনকাম অর রিয়েল জিডিপি, আর এইচ হচ্ছে ইন্টারেস্ট সেনসিটিভিটি অফ ডিমান্ড, এন্ড আই ইজ ইকুয়ালস। তো আপনার প্রথম কথাই হচ্ছে যেভাবেই কোশ্চেন আসুক না কেন, ম্যাথ আসুক না কেন, টার্গেট হচ্ছে এমডি তিনটা এক সাইডে নিয়ে আসবো, এমএস আরেক সাইডে নিয়ে আসবো। তাহলে এমডি তে আমাদের কয়টা জিনিস দিয়েছে? এমটিপি এমএসপি দুইটা দেয়া আছে। সো এম ট্রানজাকশন আর প্রিকশনারি ফাংশন হচ্ছে কে ওয়াই বসালাম, আর এমএসপি ইজ ইকুয়ালস মাইনাস এইচআই সেটা বসিয়ে দিলাম। তো আমরা মানি ডিমান্ড পেলাম, আর at a certain period of time money supply constant, so ms is equals m bar. একটু খেয়াল করেন, m bar means constant. at a certain period of time সেন্ট্রাল ব্যাংক কি করে? মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করে রাখে, স্থির রাখে, খুব বাড়ায় না বা খুব কমায় না। কেন বাড়ালে কি হয়ে যাবে? ইনফ্লেশনের সিচুয়েশন, আর কমাইলে ডিফ্লেশনের সিচুয়েশন শুরু হবে। in equilibrium md is equals m, money demand is equals money supply, md ky minus hi, তার থেকে পেলাম এখান থেকে পেলাম ky minus hi, এটা ওখানে আমরা কি করলাম? বসিয়ে দিলাম, আর ms is equals m bar বসিয়ে দিলাম, then ky is equals m bar minus এই সাইড ওই সাইড প্লাস hi, y is equals m bar plus hi, m bar plus hi divided by k. তো এই টোটালটাকে আমি ভাগ করে নিলাম, y is equals m bar by k plus h by k i। এটা হচ্ছে এলএম ইকুয়েশন। একটু খেয়াল করি এলএম ইকুয়েশন। এই এলএম ইকুয়েশনে কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে অটোনোমাস পার্ট। অটোনোমাস পার্ট হচ্ছে m bar by k, এটা হলো অটোনোমাস পার্ট। মানে অটোনোমাস পার্ট মানে কি? which doesn't depend on interest rate, যেটা ইন্টারেস্ট রেটের উপর নির্ভর করে না। ঠিক একইভাবে এই যে h by k, এটা হচ্ছে ইনডিউসড পার্ট যেটা ইন্টারেস্ট রেটের উপর ডিপেন্ড করে। তো প্লাস h by k, এটাকে তারা কি বোঝাচ্ছে? যে এই এলএম রেখার স্লোপটা কতটুকু? ধনাত্মক প্লাস, এবং স্লোপের মান কতটুকু? প্লাস h by k। এটাকে স্লোপ বলা হয়, গ্রেডিয়েন্ট বলা হয়, অথবা কি বলা হয়? কাল বলা হয় ইন বেঙ্গলি। ঠিক আছে?
So there exhibit a positive relationship between interest rate and national income. Interest rate এবং ন্যাশনাল ইনকামের ভিতরে কেমন সম্পর্ক রয়েছে? পজিটিভ রিলেশনশিপ। কিভাবে বুঝলাম এই ইকুয়েশনতে? এই যে দেখেন ফার্স্ট ডেরিভেটিভ ডি বাই ডি ওয়াই গ্রেটার দেন 0। কারণ আমি যদি এই ইকুয়েশনটাকে dy বাই di করি তাহলে এখানে এটা 0 হয়ে যাবে আর বাকিটা কি হবে h বাই k থাকবে। h বাই k প্লাস h বাই k থাকবে। সো এখানে এই টোটাল পজিটিভ থাকবে। সো ফার্স্ট ডেরিভেটিভ গ্রেটার দেন 0। যদি এখানে না বুঝেন লাস্ট আমাকে জিজ্ঞেস করেন 5 মিনিটস, আমি আপনাদের জন্য উন্মুক্ত রাখবো। ওখানে নোট ডাউন করে রাখেন যে স্যার এই জায়গাগুলোতে প্রবলেম, সেই জায়গাগুলোতে আমাকে নক দেন, আমি খেলার চেষ্টা করবো বোঝানোর জন্য। তো একটা ম্যাথ দিয়েছি, একটু খেয়াল করি আমরা। দি ফলোইং ইকুয়েশন, এখনো স্টুডেন্টরা জয়েন করতেছে 20 মিনিট পর, 16 মিনিট পর। এরকম করলে কিভাবে হবে? The following equation describe an economy. একটা ইকোনমিতে এই ইকুয়েশন গুলো দেয়া আছে। কি কি দেয়া আছে? অর্থের লেনদেন চাহিদা দেয়া আছে 0.5, অর্থের ফটকা চাহিদা দেয়া আছে কত? এমএসপি 150 মাইনাস 20i, আর মানি সাপ্লাই দেয়া আছে অর্থের যোগান এমএস 210। এখন আমাদেরকে কি বের করতে হবে? দেখেন, ফার্স্ট অফ অল you have to derive an equation of Allen curve. Allen curve এর সমীকরণ নির্ণয় করতে হবে। Allen curve এর সমীকরণ আপনাদেরকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। দেন কি করতে হবে? দেন represent it graphically. এই জিনিসটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে, দেখাতে হবে। দেন ফাইন্ড আউট out the slope of the curve. ওই কার্ভের স্লোপটা আপনাকে বের করতে হবে। তার মানে কি? এখানে মানে আমরা জানি সলিউশন করতে গেলে এলএন কার্ভের প্রত্যেকটা বিন্দুতে অর্থের চাহিদা এবং অর্থের যোগানটা কি হয়? সমান হয়। each and every point of LM curve shows the equalizing between money demand and money supply. এখানে money supply আছে, money demand নাই। So money demand is the combination of these two, transaction demand for money and speculative demand for money. So you have to add or sum these two. From that you would like to get money demand. এই যে দেখেন চলে আসি solution. In equilibrium, money demand is equal to money supply, money demand, transaction আর precaution এ transaction আর precaution এ যে MT 0.5 আর হচ্ছে precaution এ না সরি speculative 150 minus 20i। এই যে দেখেন, তো MT এর জায়গায় বসায় দিলাম 0.5y plus 150 minus 20i, ms হচ্ছে 210। তো আমাদের এখানে কি আসতেছে? 0.5y minus 20i টা এখানে রাখলাম, 210 ওই সাইডে আছে আর প্লাস 150 ওই সাইডে গেলে মাইনাস 150। তাহলে কি হয়? 0.5y 210 থেকে 150 সাবট্রাক্ট করলে হচ্ছে 60, বিয়োগ করলে 60 মাইনাস 20 ওই সাইডে হলো প্লাস 20। y is equal 60 plus 20i divided by 0.5। এখন কথা হচ্ছে আপনারা একটা ক্যালকুলেটর নেবেন, 60 কে 0.5 দ্বারা ভাগ দিলে 120 আসে এবং 20 কে 0.5 দ্বারা ভাগ দিলে 40 আসে। ঠিক আছে, আরেকভাবে বোঝা যায় 60 এই টোটালটাকে আলাদা করে দিব, 60 ডিভাইডেড বাই 0.5, এবার মাঝখানে প্লাস দিয়ে 20 ডিভাইড বাই 0.5 ইনটু i, তাহলে আসতেছে y is equals 120 plus 40i, y is equals 120 plus 40i. This is LM equation. তো এই যে LM ইকুয়েশন আছে, এই LM ইকুয়েশনের দুইটা পার্ট আমরা দেখছি। এই যে 120 এটা y অক্ষকে ধনাত্মক অংশে ছেদ করে ইন্টারসেপ্ট পার্ট। এই ইন্টারসেপ্ট পার্ট এটা কি এটা অটোনোমাস পার্ট। অটোনোমাস পার্ট মানে কি? যেটা স্বাধীন, যেটা সুদের উপর নির্ভরশীল না। বারবার বলছি, এটাকে ছেদকও বলা হয় ইন্টারসেপ্ট পার্ট। আরেকটা হচ্ছে কি প্লাস 40, এটা হচ্ছে ইনডিউসড পার্ট, যেটা সুদের হারের উপরে নির্ভরশীল। এটাকে কি বলা হয়? স্লোপ। এটাকে কি বলা হয়? প্লাস 40 গ্রেডিয়েন্ট। ঠিক আছে,
So y is equals 120. Y is equals 120 plus 40i. So this is LM equation. So their exhibit এখান থেকে দেখতেছি সুদের হার বাড়লে জাতীয় আয় বাড়ে, সুদের হার কমলে জাতীয় আয় কমে। So their exhibit a positive relationship between interest rate and national income. Interest rate এবং national income এর মধ্যে কেমন সম্পর্ক রয়েছে? ধনাত্মক সম্পর্ক রয়েছে। বাইরে প্রচন্ড ঝড় উঠছে, যে কোনো সময় যদি কেটে যায় ওই একই আইডি এবং একই পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন, আমি ওপেন করে দিব। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, তো এখন এই যে প্রথমে এখন আমরা বিভিন্ন সুদের হারে জাতীয় আয়ের বিভিন্ন স্তর নির্ণয় করে সেখান থেকে আমরা কি করব, একটা টেবিল তৈরি করব। টেবিল তৈরি করে এলএম কার্ভটা ড্র করব। একটু খেয়াল করেন, দেখেন এর এলএম ইকুয়েশন আমরা পেলাম y is equals 120 plus 40i. তো i is equals 1, i এই ইকুয়েশনে 1 বসাবো, i এর জায়গায় 1 2 3 4 এগুলো বসাবো। বসালে কি হচ্ছে, আমার y কত আসতেছে 160, 120 plus 40 into y 120 48 যোগ করলে 160। ঠিক একই ভাবে 120 আর 80 যোগ করলে 200, 120 120 যোগ করলে 240, 120 আর 160 যোগ করলে 280। তার মানে সুদের হার যখন 1 তখন জাতীয় আয়ের পরিমাণ রিয়েল জিডিপির পরিমাণ 180। যখন সুদের হার যখন 2 রিয়েল জিডিপির পরিমাণ 200। সুদের হার যখন 3 তখন রিয়েল জিডিপি হচ্ছে 240, এবং সুদের হার যখন 4 তখন রিয়েল জিডিপি হচ্ছে 280। সেটাই একটা টেবিল, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন একটা টেবিলে বসাবো। টেবিলে বসালে একটু খেয়াল করেন, টেবিলে বসালে কি হয়, দিস ইজ কল্ড LM schedule. What is LM schedule? What is LM schedule? There are two rows. Number one, interest rate. Sorry, there are two columns. Number one column shows interest rate, and number two column shows real GDP or nominal income. When it is in tabulated form, then that is called the LM schedule. বাংলায় বললে বিভিন্ন সুদের হারে জাতীয় আয়ের যে বিভিন্ন স্তর নির্দেশ করে, তা যখন একটা ছকের সাহায্যে বা সূচির সাহায্যে আমরা কি করব দেখাবো, তখন সেটাকে বলা হবে কি LM schedule বা LM টেবিল বা টেবুলেটেড ফর্ম অফ LM, যাই বলি না কেন। এখন এই যে LM schedule, এই LM schedule থেকে আমরা কি করব, LM schedule থেকে আমরা গ্রাফ অঙ্কন করার চেষ্টা করব। ঠিক আছে, তো খেয়াল করি, গ্রাফ অঙ্কন করার চেষ্টা করব। দেখেন, there are two axes, x-axis and y-axis. X-axis denoted national income and y-axis denoted interest rate. When interest rate 1, we would like to find point A. When interest rate is 1, we would like to find point A, and from point A, here the real GDP is 160. So we would like to find a point A, this point. So then when interest rate 2, 3, 4, interest rate 2, from point B, we would like to get, from B, we would like to get national income 200. Similarly, when interest rate 3 and 4, we would like to get point C and D. From C and D, we would like to get national income 240 and 280 respectively. So, by joining A, B, C, D, by joining these 4 points, we would like to get a upward sloping curve, which is left to right, upward sloping curve. বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটি কার্ভ পেলাম, which is known as a LM curve. ঠিক আছে, which is known as a LM curve. এখন কথা হচ্ছে, এটা হলো LM ইকুয়েশন ডিটারমাইন করা হলো এবং LM রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বের করা হলো।
আসি যে থার্ড ওয়ান যে so how could you find out the slope of the LM curve? একটু খেয়াল করি here LM equation y is equals 120 plus 48 so slope কাকে বলে একটু খেয়াল করি এর আগেও আমি বলেছি slope বলতে বোঝাচ্ছে কি স্বাধীন চলকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে স্বাধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে বলা হয় slope তো এখানে কি হবে যে সুদের হারের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে জাতীয় আয়ের যে পরিবর্তন হবে তার অনুপাতকে বলা হবে বা গ্রেডিয়েন্ট ঠিক আছে বা ঢাল যাই বলি না কেন তো উভয় পক্ষকে জি বাই টি আই এতটুকু নিলাম জি বাই টি আই এই যে দেখেন ডান সাইডেও জি বাই টি আই নিলাম বাম সাইডে জি বাই টি আই নিলাম 120 প্লাস 40i তো dy বাই টি আই লিখলাম জি বাই টি আই এটাকে ভেঙে ফেললাম তো d by di 120 একবার নিব প্লাস 40 টাকা বাইরে রেখে d by di ai নিব তো d by di কার সাপেক্ষে কার চেঞ্জ i এর সাপেক্ষে এটা একটা 120 একটা নাম্বার মানে কি কনস্ট্যান্ট টার্ম তো দেখেন নিচে আমি ফর্মুলা লিখে দিচ্ছি কিপ ইন ইওর মাইন্ড ফর্মুলা d by dx c মানে কনস্ট্যান্ট টার্ম এটার কোনো চেঞ্জ হয় না সো জি এক্স এর সাপেক্ষে এক্স থাকলে চেঞ্জ হতো যেহেতু এক্স এর সাপেক্ষে ধ্রুবক পদ আছে কিছু নাই এক্স নাই চেঞ্জ কি হবে হবে না সো সেটার মান হয়ে যাবে 0 ঠিক একই ভাবে জি বাই ডি আই 120 সমান সমান 0 হয়ে যাবে আরেকটা খেয়াল করি প্লাস 40 জায়গায় 40 চলে আসলো ডি বাই ডি আই ব্র্যাকেটে আই অনেকে এখানে আমরা জানি বা মনে করতে পারি যে স্যার উপরে ডিআই আছে নিচে টিআই আছে ডিআই টিআই কাটা 1 and লিমিট টু 1 আসলে ব্যাপারটা তা না ঠিক আছে দেখেন নিচে আমি সূত্রটা দেখাচ্ছি জি বাই জি এক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি এই যে পাওয়ারটা সামনে আসবে এনটা সামনে আসলো এক্স এর জায়গায় এক্স থাকবে পাওয়ার থেকে 1 বিয়োগ আমি আবার বলছি জি বাই জি এক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি n x to the power n minus 1 পাওয়ারটা সামনে আসবে যে ভেরিয়েবলটা থাকবে সেটা তো থাকবে সেই পাওয়ার থেকে 1 বিয়োগ তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের কি হচ্ছে ওটার এক্সপেনশনটা আমি নিচে দেখিয়ে দিয়েছি d by di i একটু খেয়াল করি i এর যেহেতু কোনো পাওয়ার নাই থাকলে তার মান কত থাকে 1 আছে তাহলে সেই একটা আমরা কোথায় আনলাম সামনে আসলাম আয়ের জায়গায় আয় রইলো এই 1 থেকে 1 বিয়োগ সূত্র হচ্ছে n থেকে 1 বিয়োগ যেটা আমাদের একই আছে 1 থেকে 1 বিয়োগ হলো তাহলে i into i to the 1 into i to the power 1 থেকে 1 বিয়োগ দিয়ে সাবট্রাক্ট করলে হয় 0 তো 1 i to the power 0 মানে কি 1 সো 1 into 1 ultimately 1 এই যে 40 into 1 যদি 1 into 1 দিই তো 40 তো এই হলো ফ্যাক্টর যে উপরে ডিআই নিচে ডিআই কাটাকাটি করে 0 বিষয় কিন্তু তা না সো বি কেয়ারফুল একটু আপনারা কেয়ারফুল থাকবেন জিনিসগুলো খুবই সোজা যদি বোঝা যায় আর যদি না বোঝা যায় এর মধ্যে কঠিন কিছু নাই তো পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি drawing up an LM curve in alternative method or money marketing খুব ইম্পর্টেন্ট জিনিস দ্রব্য বাজার অর্থ বাজারের ভারসাম্য অথবা কিভাবে এলএম ইকুয়েশন থেকে বা এলএম কার্ভ আমি অঙ্কন করতে পারবো 4টা চিত্রের মাধ্যমে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস প্রায় চিত্র আসে আপনারা এখান থেকে দেখে নেবেন যে প্রথমে ফার্স্ট অফ অল এলএম কার্ভের চিত্র আনতে গেলে আপনাদের মাথায় কতগুলো জিনিস থাকতে হবে ইউ শুড কিপ অন ইওর মাইন্ড দ্যাট হোয়াট ইজ এলএম LM means key. L means liquidity preference, M means money supply. Or L means money demand, M means money supply. So LM curve is a locus in which each and every point shows the equating between money demand and money supply, therefore to determine interest rate and national income. So LM curve হচ্ছে কতগুলো বিন্দুর সমন্বয়ে আমাদের একটা পথ যে রেখার প্রতিটি বিন্দুতে
যে রেখার প্রতিটি বিন্দুতে কি হয়, মানি ডিমান্ড এবং মানি সাপ্লাই সমান হয়। সমানের মাধ্যমে সুদের হার এবং জাতীয় আয়টা কি হয়, নির্ধারিত হয়। সুদের হার এবং জাতীয় আয় নির্ধারিত হয়। দেখেন, we would like to draw ILM curve from money market equilibrium. Money market is in equilibrium where demand for money, supply of money. From here we would like to draw ILM curve. দেখেন, দেখেন money market equilibrium is as follows: transaction and precautionary demand for money MTP is equals function of y is equals ky, আয়ের উপর নির্ভরশীল। আয় বাড়লে অর্থের লেনদেন বা সতর্কতা চাহিদা বাড়ে, আয় কমলে অর্থের লেনদেন বা সতর্কতা চাহিদা কমে। কেমন সম্পর্ক? সরাসরি সম্পর্ক, সেজন্য গ্রেটার দেন 0। এখানে কার সাপেক্ষে কার চেঞ্জ দেখাচ্ছি, ডি বাই ডিওয়াই এমটিপি মানে আয়ের সাপেক্ষে অর্থের ট্রানজাকশন বা প্রিকশনারি ডিমান্ড মানে অর্থের লেনদেন বা অর্থের প্রিকশনারি ডিমান্ড অর্থের সতর্কতা চাহিদার কি অবস্থা সেটা দেখিয়েছি। সেকেন্ড অপশন আসছে স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানে অর্থের চাহিদা, এটা সুদের হারের উপর নির্ভরশীল। ফাংশন অফ আই ইজ ইকুয়ালস মাইনাস এইচ আই। সুদের হার বাড়লে অর্থের ফটকা চাহিদা কমে, সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা বাড়ে। দ্যাট ইজ ডি বাই ডিআই in SP. SP means speculative demand for অর্থের ফটকা চাহিদা। সুদের হার বাড়লে অর্থের ফটকা চাহিদা কমে, সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা বাড়ে, সেটা ফার্স্ট ডেরিভেটিভ লেস দেন 0। এটার ফার্স্ট ডেরিভেটিভ গ্রেটার দেন 0 ছিল। এরপরে দেখেন 3 নাম্বার ডিমান্ড ফর মানি এমডি। এমডি কার কার সমন্বয় হবে? অবশ্যই এমটিপি প্লাস এমএসপি, এই দুইটার সমন্বয়, এই দুইটা যোগ করলাম। of y plus function of I, function of y is equals ky আর function of I is equals minus hi। এরপরে চলে আসলাম মানি ডিমান্ড at a certain period of time, মানি সাপ্লাই is constant। আমরা বলেছি নির্দিষ্ট সময়ে মানি সাপ্লাই কি থাকে, সেন্ট্রাল ব্যাংক কনস্ট্যান্ট রাখে। বেশি মানি সাপ্লাই বাজারে ছেড়ে দিলে কি হবে, মুদ্রাস্ফীতি হবে। আবার বেশি কম পরিমাণে ছাড়ে তাহলে হচ্ছে কি হয়ে যাবে, ডিফ্লেশনারি সিচুয়েশন। সো মানি মার্কেট ইজ ইন ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়ালস এমডি ইজ ইকুয়ালস এমএস। সো এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন গুলোর ব্যাখ্যা আমরা দিব। একটু খেয়াল করেন, ইকুয়েশন 1 বলছে দেয়ার এক্সিবিট আ পজিটিভ রিলেশনশিপ বিটুইন ইনকাম এন্ড ট্রানজাকশন ডিমান্ড ফর মানি। সো ট্রানজাকশন ডিমান্ড ফর মানি ইজ আপওয়ার্ড স্লোপিং টু দি রাইট। এটা তো বুঝলেনই, বুঝাই দিলাম। তো ইকুয়েশন 2 কি ইস্যু করতেছে, সুদের হারের সাথে অর্থের ফটকা চাহিদা নেগেটিভ সম্পর্ক শো করতেছে। সো স্পেকুলেটিভ ডিমান্ড মানে ডাউনওয়ার্ড স্লোপিং টু দি রাইট, ডান দিকে নিয়ে সরলরেখা হবে। আর ইকুয়েশন 3 কি শো করতেছে, ইকুয়েশন 3 shows demand for money which is the summation of transaction demand for money and speculative। বোঝার কথা, ইকুয়েশন 3 অর্থের চাহিদা নির্দেশ করে, অর্থের চাহিদা অর্থের ট্রানজাকশন আর প্রিকশনের ফর মানি এবং অর্থের স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি, এই দুইটার যোগফল মিলে অর্থের চাহিদাটা হচ্ছে। এরপরে ইকুয়েশন 4 ডেপিক্টেড মানি সাপ্লাই। এই যে ইকুয়েশন 4টা কি ছিল একটু দেখে নেন। এই যে ইকুয়েশন 4 মানি সাপ্লাই এমএস ইজ ইকুয়ালস এম বার। সো ইকুয়েশন 4 depicted money supply at a certain period of time, money supply is assumed to be given মানে constant। আর ইকুয়েশন 5 so at equating point or equalizing point of money demand and money supply, অর্থের চাহিদা এবং অর্থের যোগানের সমতা বিন্দুতে আমরা কি পাবো, দেয়ার এক্সিবিট আ পজিটিভ রিলেশনশিপ ইন্টারেস্ট রেট এবং ন্যাশনাল ইনকাম। ইন্টারেস্ট রেট এবং ন্যাশনাল ইনকামের মধ্যে আমরা একটা পজিটিভ সম্পর্ক পাবো। ফ্রম হোয়ার উই উড লাইক টু ড্র এ এলএম কার্ভ, সেখান থেকে আমরা একটা এলএম কার্ভ পাবো। ঠিক আছে, সো the derivation of LM curve on the basis of this function is illustrated graphically in figure 1.
ফিগার 1 ডিভাইডেড ইনটু 4 পার্টস। আমি চলে যাচ্ছি একবারে ফিগারে, এগুলো ব্যাখ্যা না দিয়ে একবারে ফিগারে চলে যাচ্ছি। দেখেন প্রথমে ফিগার 1, এই যে চারটা চিত্র থাকবে, চারটা চিত্র ক্ষেত্রে চারটা চিত্র আমাদের ড্র করতে হবে। এই যে তাকান, এই যে সি চিত্র দিয়ে কোয়াড্রেন্ট এ তে অর্থের লেনদেন চাহিদা দেখাচ্ছে, কোয়াড্রেন্ট সি তে অর্থের ফটকা চাহিদা দেখাচ্ছে, কোয়াড্রেন্ট বি তে অর্থের চাহিদা এবং অর্থের যোগানের সমতা দেখাচ্ছে, আর কোয়াড্রেন্ট ডি তে এলএম কার্ভ দেখাচ্ছে। একটু খেয়াল করি, বারবার বলছি, সবাই একটু মনোযোগ দেন, চিত্রটা অনেক সোজা যদি বোঝা যায়। দেখেন স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানে ডান দিকে নির্বাহী, আবার কিছু অংশ পক্ষের সমান্তরাল হয়ে গেল। কারণটা হচ্ছে, এর মূল কারণ হচ্ছে এই অংশে, যে বি এর এই পার্টে অর্থের তারল্য ফাঁদ বিদ্যমান, এই অংশে তারল্য ফাঁদ বিদ্যমান হচ্ছে এটা তারল্য ফাঁদ। হোয়াট ইজ লিকুইডিটি? তো তারল্য ফাঁদ হচ্ছে এমন একটা অবস্থা, এই অবস্থা সুদের হার ওই সিচুয়েশনের পরে, মানে এই বি সিচুয়েশনের পরে সুদের হার আর নামতে পারবে না। যতই আমি অর্থের যোগান বাড়াই না কেন, এখানে যদি লম্বালম্বি করে অর্থের যোগান বাড়াই, অর্থের যতই যোগান বাড়াই না কেন, সুদের হার এই অংশে আমাদেরকে কি থাকবে, সুদের হার এই অংশে আমাদের আটকে যাবে। ঠিক আছে, এই বি পয়েন্টে সুদের হারটা আমাদের আটকে যাবে। সো এই পয়েন্টটুকু, এই জন্য ভূমি অক্ষের সমান্তরাল, এটাকে বলা হয় লিকুইডিটি ট্র্যাপ বা অর্থের ফটকা চাহিদা। ঠিক আছে, একটু খেয়াল করি। তাহলে আমরা যখনই এই চিত্রের ব্যাখ্যা দিতে যাব, সি এর থেকে শুরু করব। আর নট যখন সুদের হার ছিল এ পয়েন্টের সাথে অর্থের ফটকা চাহিদা এসপি নট পেয়েছি, এটাকে উপরের দিকে বাড়ালাম। উপরের দিকে বাড়ালে সেটা কোয়াড্রেন্ট বি তে অর্থের চাহিদা এবং অর্থের যোগানের সমতা সি দ্বারা নির্দেশ করতেছে। ঠিক আছে, এই সিটাকে পিছনের দিকে বাড়ালে কোয়াড্রেন্ট এ তে ট্রানজাকশন ডিমান্ড ফর মানি দেখাচ্ছে, যেটা হচ্ছে আয়ের উপর নির্ভরশীল। ডান দিকে ঊর্ধ্বগামী একটা সরল রেখা দেখিয়েছে, ডান দিকে ঊর্ধ্বগামী একটা সরল রেখা দেখিয়েছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সি পয়েন্টটাকে যখন ডান দিকে টানবো, এটা ট্রানজাকশন ডিমান্ড ফর মানিকে কোন পয়েন্টকে ছেদ করেছে? ই পয়েন্টে। আমি আসছি, ইশাদ ফারি, আমি আসছি, হাত ওঠানোর দরকার নাই, আমি এটা শেষ করব। শেষ করার পর আমি সময় দিব, একটু আগে বুঝেন। এরপরে এই ই পয়েন্টে সেটা ছেদ করলো, ই পয়েন্টে জাতীয় আয় নির্ধারিত হলো ওয়াই নট। এই ই পয়েন্টটাকে আমি নিচের দিকে টানলাম, আর নট সুদের হারকে আমি ডান দিকে টানলে আমি একটা জি পয়েন্ট পাচ্ছি। ঠিক আছে, এই জি পয়েন্ট পাচ্ছি। এখন সুদের হার কমে আর নট থেকে আর ওয়ানে আসলো, তাহলে সেক্ষেত্রে আমার অর্থের ফটকা চাহিদা বি পয়েন্টের সাপেক্ষে আমি কতটুকু পেলাম? SP1। এই বি পয়েন্টের উপরে সোজা টান দিলাম, সেটা কোয়াড্রেন্ট বি তে অর্থের চাহিদা এবং অর্থের যোগানকে কোন পয়েন্টে ছেদ করলো? বি পয়েন্ট, ডি পয়েন্টে। এই ডি পয়েন্টটাকে বাম দিকে টানলাম, তা কোয়াড্রেন্ট এ কে ট্রানজাকশন ডিমান্ড ফর মানি চিত্রকে এফ পয়েন্টে ছেদ করলো। এই এফ পয়েন্টে জাতীয় আয় নির্ধারিত হলো Y1। এখন এই এফ পয়েন্টটাকে নিচের দিকে টানলাম, Y1 জাতীয় আয়কে নিচের দিকে টান দিলাম, এবং সুদের হার R1 কে বাম দিকে টানলাম। এইচ একটা বিন্দু দিয়ে ছেদ করলো। এই এইচ এবং জি এবং এইচ পয়েন্ট দুটাকে যোগ করলে ডান দিকে একটা ঊর্ধ্বগামী সরলরেখা পাওয়া যায়। সেই সরলরেখাকে বলা হয় এলএম কার্ভ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এখন কারো কোনো কোশ্চেন থাকলে আপনাদের হাত উঠান, অথবা মেইল বক্সে 26 জন প্রেজেন্ট, টোটাল 26, মেইল বক্সে বা চ্যাট বক্সে আমাকে জিজ্ঞেস করেন কোন জায়গাটা বোঝেননি, অথবা আমি মাইক ওপেন করে দিচ্ছি। কারো কোনো জায়গায় সমস্যা থাকলে আমার